কোশ্চেনে বলছে যে উত্তাল উর্মির তারে, এই কোশ্চেনটা কিন্তু 2023 সালের কোশ্চেন, হ্যাঁ, রিসেন্ট কোশ্চেন, তার পিওইকিউ বলছে কি যে উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ্য কোটি পন্নগ উৎসব। পন্নগ বলছে পন্নগের একটি অর্থ কি? পন্নগের অর্থ কি? ভুজঙ্গ, তরঙ্গ, এটা মৃদঙ্গ, সুড়ঙ্গ। উত্তর হবে কি? এটা এটা কোশ্চেন সিটেটেও এসেছিল এবার। এসছিল না? ও, হ্যাঁ, এর অর্থ হলো কি তাহলে বলতো? ভুজঙ্গ। এর অর্থ ভুজঙ্গ। কি? ভুজঙ্গ। কেন ভুজঙ্গ? এখানে আমি বিশ্লেষণ করে দিয়েছি, দেখো। বলছে পণ্যক কি, ওই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যা বুকে ভর দিয়ে চলে। ভুজঙ্গ মানে কি? যা বুকে ভর দিয়ে চলে। পণ্য বা নিচে গমন করে যে। পণ্য মানে নিচে, তার মানে নিচে গমন করে যে। এটি সাপ বা সর্পের সমর্থক শব্দ। কার সমর্থক শব্দ? সাপের। বলছে ভুজঙ্গ, এই শব্দটির অর্থ হলো সাপ যা বাঁকা বা ভুজে ভর দিয়ে চলে। এখানে একটা মানে প্যাসেজ কবিতা দিয়েছিল, সেই কবিতার লাইন এটা। বলছে কবিতায় উক্ত লাইনে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব উদ্যত ফনা নৃত্যে অংশে সাপের ফনার নাচের কথা বলা হয়েছে। সাপের ফনা, সাপ ফনা তোলে না, তার কথা বলা হচ্ছে। তাই এখানে পন্নগ শব্দের সঠিক অর্থ হলো ভুজঙ্গ, আর ভুজঙ্গ মানে হলো সাপ। বাকি অপশন গুলোর মানে কি দেখো তো। বাকি অপশন গুলো মানে হলো তরঙ্গ। তরঙ্গ মানে কি? নদীর ঢেউ বা উর্মি। তারপর কি বলছে? মৃদঙ্গ। মৃদঙ্গের অর্থ কি? এক প্রকার বাদ্যযন্ত্র বা খোল। আর সুড়ঙ্গ মানে কি? মাটির নিচের গোপন পথ। মাটির নিচের গোপন পথ। তাহলে তরঙ্গ মানে নদীর ঢেউ, মৃদঙ্গ মানে বাদ্যযন্ত্র, সুড়ঙ্গ মানে মাটির নিচের গোপন পথ। তাহলে উত্তর আমাদের ভুজঙ্গ। তারপরে কোশ্চেনে দেখো, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহব, এই আহব এর বিপরীতার্থক শব্দটি হলো। আহবের বিপরীত শব্দটা কি? যুদ্ধ, বিরাম, স্বাধীনতা, শান্তি। উত্তর হবে কি? শান্তি। আহবের বিপরীত অর্থ কি? শান্তি। চলো অ্যানালাইসিস করা আছে এখানে কি। আহবের শব্দের অর্থ হলো যুদ্ধ। আমরা ভুল করেছিলাম এটা। ভুল করেছে না? হ্যাঁ, আহব আমরা শব্দের যুদ্ধ অর্থ করে হলো, এসেছিলাম। কি করেছিলা? যুদ্ধ করে চলে এসেছিলাম। যুদ্ধ না, ও তো বিপরীত চেয়েছে। তার মানে আহব মানে হলো যুদ্ধ, আর যুদ্ধের বিপরীত কি? শান্তি। তাহলে আহবের বিপরীত কি? শান্তি। শান্তি। তার মানে আহবের অর্থ হলো কি? যুদ্ধ, রণ, রণ, সংগ্রাম, এই আর কি। তাহলে যেহেতু আহব মানে যুদ্ধ, তাহলে কি হবে? বিপরীত শব্দ কি হবে? শান্তি হবে। তাহলে কবিতায় উক্ত লাইনে বলা হয়েছে শান্তি প্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিল আহব সংবাদ, অর্থাৎ যারা শান্তিতে মৃতপ্রায় হয়ে পড়েছিল তাদের শ্মশানে তুমি যুদ্ধের বার্তা এনেছিলে। তাদের শ্মশানে কি এনেছিলে? যুদ্ধের বার্তা। ঠিক আছে, এবার বলো অন্য অপশন গুলো কেন নয়? কারণ হলো যুদ্ধ, এটি আহব শব্দের সমর্থক শব্দ, তাহলে স্বাভাবিকভাবে বিপরীত নয়। তারপর বিরাম, বিরাম মানে কি? বিরতি বা বিশ্রাম, তাহলে এটা হতেই পারে না। স্বাধীনতা, স্বাধীনতা মানে কি? মুক্তি বা অধীনতা থেকে মুক্তি, হ্যাঁ, বা অধীনতাহীনতা। তারপর কোশ্চেন কি বলছে? ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহ্বল শ্মশানে। তুমি যে ধরনের সর্বনাম, তুমি কোন ধরনের এটা সর্বনাম আছে? পারা যাবে না। কি হবে বলো তো উত্তরটা? তুমি, তুমি কি ব্যক্তিবাচক। একজন ব্যক্তিকে বোঝায়? তুমি যেহেতু একজনকে ব্যক্তি হুম। বোঝায়, তাহলে উত্তর হবে কি? বি, ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, এবার দেখো, আমি বাকিগুলোকে অ্যানালিসিস করেছি যে নির্দেশক কি, সংযোগবাচক কি, আর অন্যাদি মানে অন্যদিবাচক কি। আসো, ব্যক্তিবাচক মানে বুঝতে পারছো, যেখানে ব্যক্তিকে বলবে, হ্যাঁ, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই সবগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক প্রোনাউন বা সর্বনাম। এবার আসো নির্দেশক সর্বনাম কি। নির্দেশক সর্বনাম হলো, বলছে যে সর্বনাম পদ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে।
তাকে নির্দেশক সর্বনাম বলে। তোমরা আমি বলেছি বারবার করে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলেছিলাম, দিস, দিস, হুম দ্যাট, দোজ বলেছিলাম, ওগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুম হুম আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বাংলাতে বলা হয় নির্দেশক সর্বনাম। যেমন এই, ওই, এ, ও, তাই না? একদম আঙ্গুল দিয়ে যেগুলো কথা বলি, আমরা বলি যে এই এই, এইটা, ওইটা দাও, মানে কি আমি আঙ্গুল দিয়ে কথা বলছি না, নির্দেশ দিয়ে কথা বলছি না, তাই এগুলোকে বলা হয় নির্দেশক সর্বনাম। কি বলা হয়? নির্দেশক সর্বনাম। তারপর আসো সংযোগবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনামকে আমরা ইংরেজিতে আমি এর আগের দিন বলেছিলাম রিলেটিভ প্রোনাউন। সংযোগবাচক সর্বনাম হচ্ছে যে সর্বনাম পদটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে সংযোগবাচক সর্বনাম বলে। যেমন যিনি, তিনি, যারা, তারা, আর যে, সে। যিনি, তিনি, যারা, তারা, আর যে, সে, এই সবগুলো কি হবে? কথা বলো, সবগুলো কি হবে? সংযোজক সংযোজক বা বাচক। সংযোগবাচক সর্বনাম বা রিলেটিভ প্রোনাউন। এই যে আমরা ব্যবহার করি না, ইংরেজিতে কি ব্যবহার করি? হু, হুজ, হুইচ, হুম, এই সবগুলো আমরা কিভাবে ব্যবহার করি? দুটো ক্লজকে জয়েন করার জন্য করি না, করি না? হুম এইগুলোকে বলা হয় সংযোগবাচক বা রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপর আসো অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম পড়ার আগে তোমাদের মনে পড়ছে আমি ইনডেফিনিট প্রোনাউন পড়িয়েছিলাম তোমাদের। ইনডেফিনিট মানে কি? যা নির্দিষ্ট নয়, মানে প্রোনাউন কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। কি বলছে? বলছে নিজের ভিন্ন বা অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, মানে অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অন্যাদিবাচক সর্বনাম বলে। যেমন অন্য, অপর, পর। যেমন পরের সাথে কথা বলবে না, পর লোক ভালো না। তা পর মানে কাকে বোঝাচ্ছ? তুমি কি কোনো নির্দিষ্ট লোকের নাম বললে? পর মানে কি বলতো? তার মানে যে কোনো পর। অপরের সাথে বেশি মিশবে না, তার মানে কি যে কোনো অপর। অন্যদের সাথে চলবে না, মানে কি যে কোনো। এখানে নির্দিষ্ট করে বলে না তো যে কে সে। এই যে অনির্দিষ্ট ভাবে বলা, একে বলা হয় অন্যাদিবাচক সর্বনাম। মনে থাকবে? তারপরে কোশ্চেন আসো। বলছে পদাতিক, অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো। বলছে পদাতিক, অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী কি বলে? অক্ষৌহিনী, অক্ষৌহিনী, চতুরঙ্গ, গুহ্য, চক্র। তাহলে কি হবে? চতুরঙ্গ। উত্তর কি হবে? চতুরঙ্গ। কেন হবে দেখো, বলছে চতুরঙ্গ শব্দের অর্থ হলো চারটি অঙ্গ বা অংশ বিশিষ্ট। চতুরঙ্গ মানে কি? যার চারটি অঙ্গ রয়েছে। প্রাচীন ভারতে সামরিক রীতি অনুযায়ী, প্রাচীন ভারতে সামরিক রীতি অনুযায়ী যে সেনাবাহিনীতে পদাতিক, পদাতিক, অশ্ব, হস্তি এবং রথ এই চারটি প্রধান বিভাগ থাকতো তাকে চতুরঙ্গ বলা হতো। তোমাদের কোশ্চেন যদি বলে যে চতুরঙ্গ কাকে বলে, তাহলে পদাতিক, তারপর অশ্ব, তারপর হস্তি, তারপর রথ। মনে থাকবে? তাড়াতাড়ি বলো, চারটা নাম বলো তো তাড়াতাড়ি। পদাতিক, অশ্ব, হস্তি, রথ। পদাতিক মানে জানো তো? পদাতিক মানে জানো তো? বলে দিল একটু। এখন ধরে নাও কোনো সেনাবাহিনী মানে পায়ে হেঁটে যুদ্ধ করে না, পায়ে হেঁটে বলতে হ্যাঁ তোমার হ্যাঁ পায়ে, যেটা আমরা পদাতিক বলি না, মানে একটা সেনা ধরো পদযাত্রা মার্চ করে যেমনি যুদ্ধ বলে। করছে, ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পায়ে হেঁটে যুদ্ধ করছে। হ্যাঁ আর মানে এগুলো প্রাচীন যুগে হতো। যেমন ঘোড়ার ওপর চড়ে যুদ্ধ হতো, হাতির ওপর চড়ে হতো, রথ নিয়ে যুদ্ধ হতো। হ্যাঁ এখনো তো আমাদের ডেমনস্ট্রেশন চলে, এগুলো চলে না? হ্যাঁ আচ্ছা, তারপর আসো চতুরঙ্গ এইটা থেকে এইটাই পরবর্তীকালে। হ্যাঁ, এটাই তো পড়েছিল সিটেটে এবার। এটাই পড়েছিল না? হ্যাঁ এই সবটি কোশ্চেন আছে তো, তার তাই মানে কপি ওটাই করে দিয়েছিল ভাবছি। নাকি? আচ্ছা, চতুরঙ্গ থেকে পরবর্তীকালে দাবা খেলার উৎপত্তি হয়েছে, যেখানে সৈন্য
বা বোড়ে মানে পদাতিক, ঘোড়া, হাতি এবং নৌকা বা রথ থাকে। যাক, এটা আমাদের রিলেটেড বিষয় না। এবার অন্য অপশনে আসো। অক্ষৌহিনী। অক্ষৌহিনী কি বলছে? এটি মূলত চতুরঙ্গ সেনাবাহিনীর একটি বিশাল পরিমাপ বা সংখ্যার একক। অক্ষৌহিনী কি? চতুরঙ্গ সেনাবাহিনীর একটা মাপকে বোঝায়। যেমন মহাভারত অনুসারে একটি রথ, একটি হাতি, 3টি ঘোড়া, 5 জন পদাতিক সৈন্যের সমন্বয়ে গঠিত হতো ক্ষুদ্রতম একক পত্তি। তাকে কি বলা হতো? পত্তি। মানে একটি রথ, একটি হাতি, 3টি ঘোড়া আর 5 জন পদাতিক সৈন্য, তাকে বলা হতো কি? পত্তি। আর এই অনুপাত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ যে বিশাল বাহিনী গঠিত হতো, যেখানে 21,870টি রথ ও হাতি, 65,610টি ঘোড়া এবং 1,09,350 জন পদাতিক থাকতো, মানে পায়ে হেঁটে যারা যুদ্ধ করে, তাকে এক অক্ষৌহিনী বলা হতো। এটি সেনাবাহিনীর নাম নয়, বরং এটা কি? সংখ্যার পরিমাপ। তারপর কি? ব্যূহ মানে বুঝছো? এটা কি বলছে ব্যূহর কথা? ব্যূহ হলো যুদ্ধক্ষেত্রে শত্রু সেনাকে প্রতিহত বা বন্দী করার জন্য বিশেষ নিয়মে সৈন্য সাজানোর কৌশল বা রণকৌশল, একে বলা হয় ব্যূহ। আর চক্র কি? এটি একটি গোলাকার সৈন্য বিন্যাস বা ব্যূহের রূপভেদ, চক্রব্যূহ। ওকে, তারপরের কোশ্চেন কি বলছে? তারপরে কোশ্চেন বলছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই ধরনের কোশ্চেন খুব সিটেড আছে, যে চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো। এই ধরনের কোশ্চেন খুব মন দিয়ে শুনবে। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো। শিক্ষার্থীদের কি করাবে তুমি? বানান মুখস্থ করাবে? শুদ্ধ বানান লিখতে শেখাবে? শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা? না শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা? কোনটা করাবে তুমি? এখন ধরো তুমি বাংলা বানান শেখাতে চাইছো, আর তার জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি হবে তোমার জন্য? বলো। নিশ্চয় তুমি কি করবে? শুদ্ধ বাংলা ভাষা পড়া ও লেখার অভ্যাস ঘটাবে বা অভ্যাস গড়ে তুলবে। হুম, কেন বলো তো? যেহেতু লেখাটাও শিখবে আর পড়াটাও শিখবে, দুটোই হবে। মানে বানানের জন্য পড়া এবং লেখা খুব জরুরি। পড়লে কি হবে? বানানটাকে বুঝতে পারবে। আর লিখলে কি হবে? সে বানানটা লেখার হ্যাবিটটা থাকবে। আর এটাই তার অ্যাকচুয়ালি। শুধু বানান মুখস্থ যদি বলি তাহলে এটা ট্র্যাডিশনাল বিষয়। আমি দেখো নিচে বর্ণনা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, হুম, কি বলছেন? ডি এরটা উত্তর হবে তো? হ্যাঁ, ডি উত্তর হবে একদম। বলছে যে কেন ডি উত্তর হবে? শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা, এটাই সঠিক বানান শেখানোর জন্য। বলছে ভাষার আমরা যদি অখণ্ডতা বা ইন্টিগ্রিটি সম্বন্ধে জানি, যে বলছে ভাষা শেখার 4টি প্রধান স্তম্ভ হলো কি? শোনা, বলা, পড়া এবং লেখা। আমি তোমাদের কিন্তু ওই টেক্সট পড়াবো তখন এগুলো বলবো। মানে ভাষার 4টা অঙ্গ মাথায় রাখো। শোনা মানে লিসনিং, বলা স্পিকিং, পড়া রিডিং, আর লেখা রাইটিং। আর বানান শেখার প্রক্রিয়াটি মূলত পড়া এবং লেখার অভ্যাসের সাথে সরাসরি যুক্ত। বানান শেখা কার সাথে সরাসরি যুক্ত? তাড়াতাড়ি বলো। পড়া এবং লেখা পড়ার এই সাথে। দুটোর সাথে যুক্ত। পড়ার ভূমিকা কি এখানে? বলছে শিক্ষার্থীরা যখন শুদ্ধ বাংলা ভাষা নিয়মিত পড়ে, তখন তাদের মস্তিষ্কে শব্দের সঠিক রূপ বা বানানের একটি চাক্ষুষ চিত্র তৈরি হয়। আর লেখার ভূমিকা কি বানানের ক্ষেত্রে? শুধুমাত্র পড়ার মাধ্যমে বানান মনে রাখা কঠিন। পড়ার পাশাপাশি যখন শিক্ষার্থীরা তার নিজের হাতে লেখে, তখন তাদের পেশিগত স্মৃতি সক্রিয় হয় এবং বানানটি স্থায়ীভাবে মনে গেছে। এখন ধরো তুমি কোনো বিষয় যখন লিখে লিখে পড়বে, তোমার বেশি মনে থাকবে এবং বেশি বানানটা তোমার মনে থাকবে, ওটা বানান ভুলবে না তুমি, তাই না? কারণ হলো তুমি মানে মাইন্ডের সাথে তুমি হাতও চালাচ্ছ, তার মানে কি হাতের সাথে মাইন্ড কি করে? অ্যাসোসিয়েট করে, একটা সংযোগ স্থাপন করে নেয়। ওকে, এবার বলো অন্যান্য অপশন গুলো কেন সঠিক নয়? যে শুধু বানান মুখস্থ করাটা যে বানানোর জন্য ভালো, এটা হতে পারে না। কারণ হলো এটা একটা প্রাচীন এবং যান্ত্রিক পদ্ধতি, রোট লার্নিং। মাথায় রাখবা, সিটেট এর জন্য বা টেটের জন্য বা মডার্ন এডুকেশন সিস্টেমে মুখস্থ বিদ্যার কোনো জায়গাই নেই। মুখস্থ বিদ্যার কোনো জায়গাই নেই, যাকে ইংরেজিতে রোট লার্নিং বলা হয়।
মাথায় রাখবা, মুখস্থ বিদ্যার কথা যেখানে বলা হয়েছে ওখানে শিশুর জন্য বিরুদ্ধে, অতএব ওটা চলবে না। মুখস্থ করা বানান শিক্ষার্থী দ্রুত ভুলে যায়, মানে মুখস্থ করা বানান শিক্ষার্থীরা দ্রুত ভুলে যায়, এতে ভাষার প্রতি ভীতি তৈরি হয়। তারপর অপশন কি বলছে, শুদ্ধ বানান লিখতে শেখানো। বলছে এটা আংশিক পদ্ধতি, শুধু লিখলে যে ভালো শিখবে এমন নয়। পড়ার অভ্যাস ছাড়া কেবল লিখতে দিলে শিক্ষার্থীরা বানানের বৈচিত্র্য শব্দের অর্থ বুঝতে পারবে না। আর শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস, শুধু পড়ার কথা যদি বলে, এক্ষেত্রে কি বলছে, এটা আংশিক পদ্ধতি। কেন এটা সম্পূর্ণ নয়? কারণ হলো পড়ার মাধ্যমে বানান চেনা গেলেও নিজের হাতে না লিখলে বানান সঠিক প্রয়োগ ও নির্ভুল লিখন দক্ষতা তৈরি হয় না। মনে থাকবে? তারপর আসো, বলছে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে, মানে তুমি একটা কোনো কবিতা বা গদ্য পড়াচ্ছ, তার সাহিত্য মূল্য তুমি ওকে বোঝাতে চাইছো বা উপলব্ধি করাতে চাইছো, তার জন্য তুমি কোন পদ্ধতিটি গ্রহণ করবে? কোন পদ্ধতিটি? সরব পাঠ, নীরব পাঠ, কবি পরিচিতি, কবিতার বিষয়বস্তুর উভয়মুখী আলোচনা। মাথায় রাখবা, এই সরব পাঠ, নীরব পাঠ, কবি, মানে সরব পাঠ, নীরব পাঠ, এগুলো কি হচ্ছে, রিডিং এর একটা ধরন, রিডিং এর একটা একটা ধরন। মাথায় রাখবে, তাহলে সরব পাঠ আর নীরব পাঠ রিডিং এর যদি ধরন হয়, এখানে সাহিত্য মূল্য উপলব্ধির সাথে কোনো সম্পর্ক নেই। এটা কার সাথে সম্পর্ক রয়েছে? রিডিং, যাকে আমরা বাংলাতে বলি পড়া, পড়ার সাথে সম্পর্ক। তারপর কবি পরিচিতি। আচ্ছা তুমি বলো, একটা কবিতাতে তার সাহিত্য মূল্য কি, মানে অ্যাকচুয়ালি সাহিত্যে কি বলতে চাইছে তার উপলব্ধি যে তুমি করাবে। তুমি কবির পরিচিতি দিলে কি সাহিত্যটা বোঝা যাবে? এখন আমি তোমাকে ধর নাও বললাম যে ইয়ে কোন একটা কবিতার নাম, সেই কবিতা, একটা কবিতার নাম বলো তো বাংলা, যে কোনো একটা নাম বলো। অগ্নিবীণা, অগ্নিবীণা কি? হ্যালো, বলেন। একটা যে কোনো বাংলা কবিতা বলো, মাথায় রাখবা। অসুখী একজন। অসুখী একজন, এই যে অসুখী একজন তুমি বললা, এই অসুখী একজন সম্বন্ধে একটা স্টুডেন্ট কি বুঝে যাবে? অসুখী একজন, অসুখী একজন কার না। লেখা? কার লেখা? সম্ভবত পাবলো নেরুদার লেখা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম, অসুখী হ্যাঁ, একজন। তা তার তার পাবলো নেরুদার সম্বন্ধে তুমি একটা বিস্তর বর্ণনা দিলে, আর এটা বর্ণনা দেওয়ার ফলে স্টুডেন্ট কি তোমার ওই কবিতার সব সাহিত্য বুঝে যাবে? নিশ্চয়ই না। তাহলে কবি পরিচিতি না। ইনভ্যালিড কথা। তাহলে কি হবে, কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা, উভয়মুখী আলোচনা করাটা খুব জরুরি। কেন? কারণ হলো দেখো, যে সাহিত্য মূল্য উপলব্ধি করার অর্থ হলো কেবল শব্দের অর্থ জানা নয়, বরং কবিতার অন্তর্নিহিত ভাব, রস, সৌন্দর্য, কবির আবেগ অনুধাবন করা। অসুখী একজন, অসুখী একজন কেন? কারণ হলো তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তো, আর তার অপেক্ষায় থাকছে, তার যে তার প্রিয়তমা। অস্বস্তি সেটাই তো দেখানো হয়েছে। তার মানে তুমি যদি সেই হুম। কবিতার আবেগটাকে না বুঝতে পারো, কবি কোন আবেগ বোঝাতে চেয়েছে বা কোন আবেগ দেখাতে চেয়েছেন, তাহলে সেই কবিতার মূল্য থাকবে? থাকবে না। তার অন্তর্নিহিত না। রস ভাব এগুলো বুঝতে হবে। আর উভমুখী আলোচনা বলতে টু ওয়ে বা ইন্টারেক্টিভ ডিসকাশন বলছে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক যখন কবিতার বিষয়বস্তু নিয়ে শিক্ষার্থীদের সাথে দ্বিমুখী বা উভয়মুখী আলোচনা করেন, তখন শিক্ষার্থীরা নিজের মতো, মানে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পায়। মানে তুমি এক পেশি বর্ণনা দিয়ে চলে যাচ্ছ, বলে চলে যাচ্ছ এমনটা নয়। যখন শিক্ষার্থীরাও সুযোগ পাবে, দ্বিমুখী মানে কি, তুমিও বলছো শিক্ষার্থীরাও বলার সুযোগ পাচ্ছে, এতে কি হবে, ইন্টারাকশন তৈরি হবে। আর এই ইন্টারাক্টিভ পদ্ধতি মাথায় রাখবার সবথেকে বেস্ট পদ্ধতি। কোশ্চেনে দেখবা, অপশনে যদি ইন্টারেক্টিভ থাকে বা উভয়মুখী থাকে তাহলে উত্তর ওটাই হয়, শুধু কোশ্চেনটাকে অ্যাডজাস্ট করে করবে। কি বলছে, এই পদ্ধতি শিক্ষকের সহায়তায় প্রশ্নোত্তরের মাধ্যমে কবিতার গভীরে লুকিয়ে থাকা নান্দনিক রূপ ও রস শিক্ষার্থীরা সহজে আবিষ্কার ও উপলব্ধি করতে পারে। আর এটি শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও রস উপলব্ধিকে সক্রিয় করে তোলে। ওকে, তারপর আসো, অন্যান্য বিকল্পগুলি কেন সঠিক নয়। আমি আগেই বলেছি
যে সরব পাঠ এবং নীরব পাঠ এগুলো কি রিডিং এর অংশ। ওকে, একটু শুনে নাও। বলছে এটি মূলত প্রাথমিক স্তরে উচ্চারণের শুদ্ধতা, স্বরভঙ্গি ও জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার শেখানোর জন্য উপযোগী। এর মাধ্যমে সরাসরি সাহিত্যের গভীর রস উপলব্ধি করা যায় না। সরব পাঠ মানে কি, যেটা আমরা জোরে পড়ি। তারপর নীরব পাঠ, যেটা আমরা নীরবে পড়ি, আস্তে আস্তে পড়ি, মানে মনে মনে পড়ি। কি বলছে, এটি সাধারণত উচ্চতর শ্রেণীতে তথ্যানুসন্ধান, গভীর মনোযোগ, দ্রুত পঠনের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। চতুর্থ শ্রেণীর ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজে 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 নীরব পাঠ করে কবিতার সাহিত্যমূল্য পুরোপুরি অনুধাবন করা একদমই কঠিন। তারপর কি বলছে, কবি পরিচিতি দিলেই যে কি হবে, সে ভালো শিখবে এমনটা নয়। কেন? কবি পরিচিতি একটা তথ্যমূলক বিষয়, জাস্ট সে কি করবে, কবি সম্বন্ধেই জানবে। তারপর আসো, বলছে দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে। দলগত শিখন, ধরো তুমি শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ লার্নিং করতে চাইছো, ডেভেলপ করতে চাইছো, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি কেমন হবে? সব ভালো ছাত্রছাত্রীকে এক দলে রাখবে? কখনোই ঠিক নয়। তুমি সব দলে যদি মানে সব ভালো ছাত্রছাত্রীকে যদি এক দলে রাখো, তাহলে আরেকটা দলে কি হবে, সমস্ত খারাপ ছাত্রছাত্রী হয়ে যাবে। তাহলে কখনো দল ঠিকভাবে চলবে? নিশ্চয়ই চলবে না। তাহলে এটা হতে পারে না। তারপর সব পিছিয়ে পড়া ছাত্রীকে এক দলে রাখা যাবে এমনটাও করা যাবে না। সব পিছিয়ে পড়াকে এক জায়গাতে রাখা যায়? তাহলে তো এমনিতে পিছিয়ে আছে, আরো পিছিয়ে যাবে। তবে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণে দল গঠন করা, অবশ্যই অবশ্যই এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণে দল গঠন করা, এটা হতে পারে। কিন্তু আমরা 4 নম্বর অপশনে দেখবো, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে না? বলো, কোনটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে? ডিটা? তাহলে উত্তর হবে কি ডি। ডি দেন। হ্যাঁ, তারপর আসো, এই কেন ডিটা উত্তর হবে একটু মাথায় রাখো, যে এটা অন্তর্ভুক্তিমূলক ও সহযোগী শিখন, ইনক্লুসিভ এবং কোঅপারেটিভ লার্নিং। বলছে আধুনিক শিক্ষা বিজ্ঞানে দলগত শিখনের মানে গ্রুপ লার্নিং এর মূল উদ্দেশ্য হলো কি, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক দক্ষতার বিকাশ ঘটানো। এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে। কেন? তোমাদের এর উপর সরাসরি কোশ্চেন করে যে কোঅপারেটিভ লার্নিং এর অন্তর্গত কি। অপশনে দেবে কি কোঅপারেটিভ লার্নিং মানে সহযোগী শিখন, তার অপশনে দেবে কি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক দক্ষতার বিকাশ। তার উত্তর হবে সেটাই। এবার বলছি কি সামঞ্জস্য মিশ্রণ বা হেটেরোজিনিয়াস এবং ব্যালেন্স গ্রুপিংটা কি। বলছে একটা আদর্শ দল যেমন এগিয়ে থাকা শিক্ষার্থী থাকবে, তেমনি পিছিয়ে পড়া শিক্ষার্থীও থাকবে। আদর্শ দলের বৈশিষ্ট্য এটা। তবে এই মিশ্রণটি অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হ্যাঁ, একদম কোনোভাবে কি হবে না, ইমব্যালেন্স হবে না। এগিয়ে থাকা শিক্ষার্থীরা পিছিয়ে পড়া সহপাঠীদের সাহায্য করার মাধ্যমে নিজেদের ধারণাকে আরো স্পষ্ট করার সুযোগ পায়। এখন ধরো তুমি তোমার বন্ধু বান্ধব থেকে একটু এগিয়ে আছো, তা তুমি যদি তাদেরকে পড়াও, তাহলে তুমি যা জানতে, যা যেটুকু বুঝতে, আরো ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে। আর তোমার থেকে কম বোঝে যে তোমার সহপাঠীরা, তাদের কি হবে, যে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কোনো প্রকার হীনমন্যতায় না ভোগে, দলের অন্যদের দেখে অনুপ্রাণিত হয় এবং শেখার সুযোগ পায়। আর দলে একটি স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। ওকে, তারপর আসো, অন্যান্য অপশন গুলো ঠিক হবে না, এটা আমি বলে দিয়েছি, আর বলার দরকার নেই। ঠিক আছে, আমাকে বলো, ক্লাস বুঝতে পেরেছো? কোনো সমস্যা? কোশ্চেন থাকলে তোমরা না না। আমাকে মেসেজ করতে পারো। হ্যাঁ, আবার রিড করো, পিডিএফ পাঠিয়ে দিয়েছি, মন দিয়ে পড়ো। যেটা বুঝতে পারবে না আমাকে কোশ্চেন করবে। ডিটেলস অ্যানালিসিস এই জন্য করেছি, কারণ হলো এখানে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে না, এই কোশ্চেন গুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে দেবে, বা ওই অংশ থেকে কোশ্চেন দেবে। এই কোশ্চেন গুলো খুব হুম। কম্প্রিহেন্সিভ কোশ্চেন। আর কম্প্রিহেন্সিভ কোশ্চেনে কি হয়, ওরা এক্সট্রা কোশ্চেন বানায় না, এখান থেকে এক্সট্রা কোশ্চেন তৈরি করে। আর এটা হলো ভালো স্টুডেন্টের পরিচয়, যারা এইখান থেকে উত্তরগুলোকে বা বিষয়গুলোকে বুঝতে পারবে। ঠিক আছে।